हमारे लिए ये विषय कुछ नहीं है। सर, जनता ने एक सीख दे दी है केजरीवाल को, आम आदमी पार्टी को। देखिए, जो जनता के साथ धोखा करेगा, जनता उसके साथ ऐसे ही बर्ताव करेगी। নমস্কার বন্ধুরা, যেই সময় আমি এই ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে কিন্তু বিজেপির আসন সংখ্যা 48টি এবং বিজেপি কিন্তু একটা হিউজ পরিমাণ আসন নিয়ে কিন্তু দিল্লির সিংহাসনে আসতে চলেছে। অপরদিকে আপের আসন সংখ্যা মাত্র 22টি। এই আপ কিন্তু একদম ধুয়ে মুছে সাফ হতে চলেছে দিল্লিতে। এবার 27 বছর পর দিল্লির সিংহাসনে কিন্তু বিজেপি আসতে চলছে। বিজেপির লাস্ট চিফ মিনিস্টার কিন্তু ছিল সুষমা স্বরাজ। 1998 সালে কিন্তু তিনি লাস্ট প্রধান চিফ মিনিস্টার ছিলেন। তারপর শীলা দীক্ষিত কংগ্রেস থেকে এবং তারপর অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টি থেকে কিন্তু চিফ মিনিস্টার ছিলেন। বর্তমানে আতিশি কিন্তু সেখানকার চিফ মিনিস্টার। অর্থাৎ এবার কিন্তু দিল্লির সিংহাসনে বসতে চলেছে বিজেপি। দিল্লিতে কিন্তু ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিজেপির এই সাফল্যের পিছনে কি কি ভূমিকা ছিল, অর্থাৎ কি কি ফ্যাক্টর কাজ করেছে এই বিজেপির এই সাফল্যের পিছনে। আপের এই ফলাফল, এই হতাশাজনক ফলাফলের জন্য কি কি ফ্যাক্টর বা দায়ী। তো মোটামুটি একটা সংক্ষিপ্ত এই ভিডিওতে আমি আলোচনা করতে চাইবো যে এই ফ্যাক্টরগুলো কি কি ছিল। সবার শেষে আমি একটা মুখ্যমন্ত্রী কে হতে পারে তার একটা অনুমান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদিও এটা কনফার্ম নয়। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যতক্ষণে তাদের নিজেদের মধ্যে বিজেপির যে দিল্লির যে সংগঠন তাদের সঙ্গে আলোচনা না করে কিন্তু এই চিফ মিনিস্টার তারা নির্বাচন করবেন না, কিন্তু তাও প্রবাবিলিটি আমি শেয়ার করব এই ভিডিওতে। আর তার আগে আমি বরুণ আপনাদের সঙ্গে এই ভিডিওতে ছোট্ট একটা প্রতিবেদন দিল্লির নির্বাচনের উপর নিয়ে এনেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবার উৎসাহ পাই। তো বন্ধুরা চলুন আমি এখানে যে ফ্যাক্টরগুলো আলোচনা করার চেষ্টা করব সেটা একটা একটা করে শুরু করি। প্রথমে আমি আলোচনা করব যে এই যে নির্বাচন হলো, বিজেপি এখানে যেখানে হিউজ পরিমাণ আসন নিয়ে এই দিল্লির মসনদে তারা বসতে চলেছে। এবং আমরা জানি যে নির্বাচনের শেষে যে এক্সিট পোল ছিল, সেই এক্সিট পোলেও কিন্তু আমরা দেখেছি যে বিজেপি কিন্তু দিল্লির ক্ষমতায় আসতে চলেছে, দিল্লিতে ক্ষমতা আসতে চলেছে। এর পাশাপাশি আরেকটা কথা অবশ্যই বলা দরকার যে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দিল্লিতে নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু তিনি ঘোষণা করেছেন যে তিনি অর্থাৎ কেজরিওয়ালের সঙ্গে আছেন এবং কেজরিওয়াল তাকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য। তো আমরা এখানে ধরে নিতে পারি যে আপের বিদায়ের পাশাপাশি মমতারও মধ্যে একটা আতঙ্ক অবশ্যই ঢুকে গেছে 26-এর নির্বাচনে, যেখানে শুভেন্দু অলরেডি ঘোষণা করে ফেলেছেন যে 26-এ অবশ্যই বাংলায় বিজেপি সরকার আসবে। তো এবার আমি একটু আলোচনা করে নিই যে কি কি ফ্যাক্টর এই বিজেপি এই দিল্লিতে জয়ের পিছনে কারণগুলো ছিল। প্রথমে যে ফ্যাক্টরটা আমি বলবো যে এখানে সংঘ যে নেতৃত্ব, সেই সংঘর নেতৃত্বরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এবার দিল্লির এই নির্বাচনে তারা প্রচার করে এসেছেন। আমরা গত লোকসভায় দেখেছিলাম যে সংঘের সঙ্গে কিন্তু বিজেপির একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল এবং বিজেপি কিন্তু ওভার কনফিডেন্সে ভুগছিল। কিন্তু এখানে সংঘ আবার বিজেপির সঙ্গে থাকায় এই সংঘ কিন্তু দিল্লির যতগুলো বাড়ি আছে ঘরে ঘরে গিয়ে কিন্তু তারা প্রচার করেছেন। আর 4 দিন আগে কিন্তু যেসব সাংসদরা আছেন তাদেরকে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রতিটা বাড়িতে গিয়ে তাদের প্রচার করতে হবে, অর্থাৎ এমনভাবে প্রচার করতে হবে একদম সর্বশক্তি দিয়ে কিন্তু তারা বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল এই দিল্লিতে তাদের এই ক্ষমতা আবার ফিরিয়ে আনার 27 বছর পর। এরপরে যেটা আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই বিজেপি সরকার এই দিল্লিতে আসার সেটা হচ্ছে অষ্টম পে কমিশন। অর্থাৎ মোদী সরকার কিন্তু এই দিল্লি এবং বিহার নির্বাচনকে সামনে রেখে কিন্তু পে কমিশন গঠন করে ফেলেছেন, অষ্টম পে কমিশন। আর এতেই কিন্তু যারা চাকরিজীবী এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ তারা কিন্তু এই পে কমিশনে অনেকটাই খুশি হয়েছে, যে কারণে তারা দিল্লিতে কিন্তু ঢালাওভাবে ভোট দিয়েছেন। এর পাশাপাশি আরেকটা যেটা আমরা দেখলাম যে এই বাজেটে কিন্তু দেখা গেল যে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো স্কিম বা পরিকল্পনা কিন্তু এই বাজেটে আনা হয়েছে। বিশেষ করে বার্ষিক যে 12 লক্ষ আয় এবং 12,75,000 যেটা আমরা
স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি ধরি, তাহলে বার্ষিক 12 লক্ষ আয় পর্যন্ত কিন্তু ট্যাক্স শূন্য। এতেই কিন্তু যারা মধ্যবিত্ত এবং যারা চাকরিজীবী বা যারা এই কম উপার্জনের যাদের সংসার চলে, তারা কিন্তু ভীষণভাবে খুশি। এবং এই খুশিটাই কিন্তু এই আমরা দিল্লির যে ভোট, সেই ভোটের ব্যালট বাক্সে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে আপের ধাঁচে এই দিল্লির মহিলাদের ওপর কিছু নগদ ক্যাশ অনুদান প্রদান করার প্রতিশ্রুতি। যেরকম দিল্লিতে কিন্তু মহিলাদের বাস ভাড়া ফ্রি, আর এর পাশাপাশি আরও কিছু আছে, বিজলি, জল, এইগুলোর উপর কিন্তু যে ট্যাক্স বা এবং ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি, এটাও কিন্তু বিজেপি সরকারের মানে সাকসেস বা সফলের তার মেন কারণ। এরপরে যে কারণটা আমি বলবো যে রোহিঙ্গা এবং বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী, তাদের সঙ্গে এই আপ নেতাদের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে যে বিজেপি নেতারা এতদিন প্রচার করেছেন, এবং তারা জনগণকে এই ধারণাটা তৈরি করতে পেরেছেন যে আপ নেতাদের সঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশের সঙ্গে একটা যোগাযোগ আছে, যে কারণে তারা ধর্মীয় যে মেরুকরণ সেটা তৈরি করতে পেরেছেন। যে কারণে এই ভোটে কিন্তু দেখা গেছে মুসলিমরাও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, যে কারণে বিজেপি কিন্তু এত বড় একটা সাকসেস এই ইলেকশনে কিন্তু তারা দেখাতে পেরেছে। এরপর যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে মোদির যে জনপ্রিয়তা এবং তার যে জাতীয়তাবাদী প্রচার। অর্থাৎ মোদির জনপ্রিয়তা গত লোকসভায় অনেকটাই পতন হলেও বা অনেকটাই স্থিমিত হয়ে গেলেও, বর্তমানে কিন্তু বিজেপিকে বাঁচানোর মূল যে মন্ত্র বা মূল যে কর্তা, সেটা হচ্ছে কিন্তু আমাদের মোদির যে ইমেজ, সেটাও কিন্তু দিল্লির এই ভোটের কিন্তু বিজেপির সাকসেসের মূল কারণ। আর এর সঙ্গে জাতীয়তাবাদী প্রচার, অর্থাৎ অখণ্ড ভারত বিজেপির যে একটা প্রচার, এবং বাটেঙ্গে তো কাটেঙ্গে বিভিন্ন রকম যে নাড়া, এই সবগুলো কিন্তু নিয়ে বিজেপির যে প্রচার, সেটা কিন্তু বিজেপিকে এই সফলতা তাদেরকে এনে দিয়েছে। এবার যে কারণটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপদের পরাজয়। অর্থাৎ আপরা এমন কি করলো এবং কি ফ্যাক্টর এই আপদের মানে পতনের জন্য দায়ী, সেটা আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। বিশেষ করে আপ নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগ, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল মদ বা ঘুষ নেওয়ার মতো বিভিন্ন অভিযোগ, এবং এদিকে শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া, তারা কিন্তু বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। বিজেপি নেতারা কিন্তু ধরে ধরে আপ নেতাদের বিরুদ্ধে কিন্তু এই দুর্নীতির অভিযোগগুলো তুলে বারবার প্রচার করে জনসাধারণের মধ্যে, এবং জনসাধারণের মধ্যে কিন্তু এই ধারণাটা তৈরি করতে তারা সক্ষম হয় যে আপ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তারা আবার করাপশনে জড়িত হয়ে যাবে এবং দিল্লির সাধারণ মানুষের কিন্তু কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। অরবিন্দ কেজরিওয়ালের যে গুরু আন্না হাজারে কিন্তু বলেছেন যে এই মদেই কিন্তু এই কেজরিওয়ালকে ডুবালো, অর্থাৎ মদের দুর্নীতিগ্রস্ত হওয়াতেই কিন্তু আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বিশাল বড় ভরাডুবি। এরপরে যে কারণটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে মধ্যবিত্ত যে শ্রেণী দিল্লিতে যারা বসবাস করে, তাদের সমর্থন হারানো। অর্থাৎ যাদের ভোটে, অর্থাৎ এই মধ্যবিত্তদের ভোটেই কিন্তু কেজরিওয়াল এতদিন জিতেছিলেন। এই মধ্যবিত্তদের উপর কিন্তু যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ এবং রাজস্ব ব্যবস্থা, সেটা কিন্তু এই মধ্যবিত্তদের উপর একটা বিশাল বড় প্রভাব পড়ে। তারা কিন্তু এই কেজরিওয়ালের যে রাজস্বের যে সিস্টেম, সেটাতে কিন্তু তারা বিরূপ প্রতিক্রিয়া শুরু করে, এবং তারা কিন্তু ধীরে ধীরে আপ বিরোধী হয়ে কিন্তু বিজেপির সাপোর্টার হয়ে যায়। যে কারণে এই মধ্যবিত্তদের ভোটেও কিন্তু বিজেপির যেমন সাফল্য আছে, অন্যদিকে আপ নেতাদের কিন্তু পরাজয়ের মেন কারণ হয়ে দাঁড়ায়। এরপরে যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে আমরা জানি দীর্ঘদিন কোনো সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে সরকার বিরোধী অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি একটা তৈরি হয়। জনসাধারণ সেই সরকারকে চেঞ্জ করার একটা টেন্ডেন্সি সবার মধ্যে দেখা যায়, সব সরকারের মধ্যে দেখা যায়, সব দেশেই দেখা যায়। এখানেও কিন্তু অনেকটা এই অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী মনোভাব কাজ করেছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এই আপ নেতাদের উপর থেকে তাদের ভরসা সরিয়ে নিয়েছেন, এবং তারা চেয়েছেন যে এরপরে অন্য আর একটা সরকার এই দিল্লিতে আসুক এবং দিল্লির লোকের কিছু কাজ মানে উপকারে আসুক, দিল্লির লোকের কিছু প্রফিট হোক। যে কারণে তারা এই আপ নেতাদের অর্থাৎ আম আদমি পার্টিকে ভোট না দিয়ে তারা সরাসরি বিজেপিকে ভোট দিয়েছেন। আর এর পাশাপাশি আর একটা যেটা কারণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে আপ নেতাদের দুর্বলতা, অর্থাৎ নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এখানে কিন্তু স্ট্রং কোনো নেতা না থাকায়। যদি আমরা দেখেছি যে আপ নেতাদের যে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ দিল্লির যে প্রাক্তন চিফ মিনিস্টার, তাকে অলরেডি জেলে যেতে হয়েছে, যে কারণে তার যে ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে।
তিনি সেই প্রচারের যে জোশ সেটাও তিনি পাননি। জনসাধারণের মধ্যে তিনি যে দুর্নীতি মুক্ত এটা তিনি যখন প্রচার করেছিলেন, তাতে কিন্তু সাধারণ মানুষ তাকে কিন্তু বিশ্বাস করতে পারেননি, যে কারণে কিন্তু তাকে ভোট দেননি, তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। এরপরে যে কারণ সেটা হচ্ছে এটা হচ্ছে অনেকটা কিন্তু বড় কারণ বা ফ্যাক্টর হয়েছে, সেটা হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেসে কিন্তু এই দিল্লিতে বিজেপি সরকার আসার মেন গেম চেঞ্জার। কেন এই কথাটা বলছি? কারণ কংগ্রেস এর আগের যে নির্বাচনে সেখানে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ ছিলেন, তারা কিন্তু অনেকটা আপকে সাপোর্ট করেছিলেন, কারণ তাদের যা এককভাবে জেতার সামর্থ্য ছিল না। তো সেখানে তারা এখানে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। এবার কিন্তু কংগ্রেস কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়েছিলেন এবং তারা কিন্তু যথেষ্ট শক্তি দিয়ে তারা লড়াই করেছিলেন, যে কারণে আপের কিছু কিছু ভোট কিন্তু কংগ্রেসের দিকে ঝুঁকে যায়, যে কারণে কংগ্রেস আপের কিন্তু ভোট শেয়ার কিন্তু অনেকটাই কমে যায়, যে কারণে বিজেপি কিন্তু তাদের যে ভোট শেয়ার সেখানে সামান্য একটু বাড়িয়ে নিয়ে কিন্তু তারা দিল্লিতে প্রচুর আসন জিতে যায়। তো এই ছিল মোটামুটি আজকে আমার আলোচনা। এরপরে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে দিল্লিতে মুখ্যমন্ত্রী কে হতে পারেন। যদিও এখানে অনেকগুলো মুখ আলোচনা হচ্ছে, তো আমি যার নাম বলবো আমার কাছে যেটা মনে হচ্ছে যে হতে পারে, বা আমরা সংবাদ মাধ্যমেও একটা দেখছি যে এখানে কে হতে পারে, যদিও এটা শুধু একটা অনুমান। আমি যার কথা বলবো তিনি হচ্ছেন কিন্তু প্রভাস ভার্মা। তিনি হচ্ছেন প্রাক্তন চিফ মিনিস্টার শাহি সিং ভার্মার কিন্তু ছেলে, এবং তিনি কিন্তু তার যেটা আসল যেটা কারণ হচ্ছে যে তিনি চিফ মিনিস্টার হতে পারেন, সেটা হচ্ছে তিনি কিন্তু নিউ দিল্লির আসনে কিন্তু তিনি কেজরিওয়ালের অপোজিটে তিনি কিন্তু লড়াই করেছেন, এবং কেজরিওয়ালকে কিন্তু তিনি 3100 সামথিং ভোটে তিনি কিন্তু পরাজিত করেছেন, যে কারণে আমার মনে হয় যে তিনি প্রভাস ভার্মা নেক্সট চিফ মিনিস্টার হতে পারে। তো মোটামুটি এই ছিল আজকে আমার ছোট্ট প্রতিবেদন। আপনাদের আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা অবশ্যই লাইক করে নেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকমই ছোটোখাটো ভিডিও বা ছোটোখাটো ইনফরমেশন বা দৈনন্দিন যে ঘটনা ইনফরমেশন সেগুলো আপনাদের সঙ্গে আমি প্রতিবেদন আকারে পেশ করার চেষ্টা করব, এবং আমার এই ছোট্ট চ্যানেল এবং নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতা আমি অবশ্যই আশা করি। তো এই আশা রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।